সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, মূলত আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যে যৌগিক মুনাফা, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, ইটস আ কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা যেটা জানি হচ্ছে বেসিক্যালি কম্পাউন্ড ইন্টারেস্টের ধারণাটা কী আসছে, জেমস মেবি জ্যাকব এই নামের কোনো একটা পার্সন, উনি হয়তো প্রথমে চিন্তা করলো যে আমরা যদি কোনো কিছু প্রফিটে, মানে এক বছরে যদি কোনো কিছু রাখি, এক বছর পরে যেই টাকা পাবো, যদি সেটা আমি 6 মাসে উঠাই তাহলে তার থেকে বেশি পাচ্ছি। এখন প্রশ্ন আসে কীভাবে বেশি পাচ্ছি, তো ওই বেশিটাই মূলত হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, এখন এই কম্পাউন্ড ইন্টারেস্টটা যদি আমি একটু আপনাকে চার্ট আকারে বোঝাই, এই চার্টটা হচ্ছে সবাই খাতায় উঠাবেন। আমি জানি না কোনো বইতে এভাবে চার্ট দেওয়া আছে কি না, বেসিক্যালি বইগুলোতে এভাবে চার্ট দেওয়া থাকে না, তো এই জন্য আমি আপনাকে বলবো যে এই চার্টটা খাতায় উঠাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আসল। ওকে, তো আসলের পরে যেটা আপনাকে করতে হবে বা যেটা আপনাকে দেওয়া আছে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়, সেখানে হচ্ছে সুদ পার্সেন্ট আকারে থাকবে প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে সময়, ধরেন 1 বছর, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদ থাকবে। ঠিক আছে, মনে করেন যে আপনি কারোর কাছ থেকে একটা টাকা ধার নিলেন। আমরা আসলে ইন্টারেস্টের বিষয়টা এভাবেই আলোচনা করি, লাইক আমরা কারোর কাছ থেকে কিছু টাকা ধার নেই, ধার টাকাটা 1 বছর পরে এত পার্সেন্ট হারে, মানে নির্দিষ্ট পরিমাণ পার্সেন্ট হারে কিন্তু তাকে শোধ দিতে হয়। তা আমরা 10%, 20%, 15%, যে যেরকম পারি 5%, 8% নিয়ে নিই। তো সুদের হারটা নির্দিষ্ট থাকে, সময়টা নির্দিষ্ট থাকে। আমরা 1 বছর ধরলাম, ধরার পরে যে টাকাটা পাবেন এই সুদ সহ মূল টাকাটা পাবেন না, তাইলে এটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে সুদ আসল পাচ্ছেন। বিষয়টা ভালো করে দেখেন, এটা পাচ্ছেন হচ্ছে সুদ আসল। ওকে, এইটা হচ্ছে আপনার 1 বছর পরে। এখন আপনি টাকাটা 1 বছর পরে শোধ করতে পারলেন না, আপনি টাকাটা 1 বছর পরে শোধ করতে পারলেন না, না পারার কারণে বিষয়টা কী হলো দেখেন। মনে করেন যে এখানে কোনো একটা পার্সন 100 টাকা নিল, নেওয়ার পরে তার 10% সুদ দিল। কত পার্সেন্ট সুদ দিল? 10% সুদ দিল। তাহলে 100 টাকা 10% সুদ মানে 110 টাকা। তার মানে এখানে টাকার পরিমাণ দাঁড়ালো কত? 110 টাকা। এখন দ্বিতীয় বছর যখন স্টার্ট হবে, তখন আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আপনি তখন আর 100 টাকা সুদ দিবেন না, আপনি সুদ দিবেন হচ্ছে 110 টাকার সুদ। বিষয়টা বুঝেন, মানে এই সুদেরও সুদ দিতে হবে আপনাকে। ওকে, তো 110 টাকার সুদ আপনি কী দিবেন? তার মানে 110 এর 10% দিচ্ছেন। হ্যাঁ, তো 10% মিন হচ্ছে আপনার 10/100, কাটাকাটি করেন। আচ্ছা, এটা শূন্য এদিকে দিই, দেন হচ্ছে এটা কাটেন, তার মানে 11 টাকা। তার মানে 110 প্লাস 11, তা আপনাকে টোটাল দিতে হচ্ছে কত? 1 2 1 121 টাকা। তার মানে এই আসল 100 টাকা 2 বছর পর, এটা হচ্ছে 1 বছর, আর 2 বছর পর আপনাকে দিতে, শোধ করতে গেলে, মানে 2 বছর পর আপনি আমার থেকে 100 টাকা ধার নিয়ে যদি 2 বছর পর শোধ করতে যান, তাহলে আপনাকে 2 বছর পর শোধ দিতে হচ্ছে কত টাকা? 121 টাকা। তার মানে 2 বছর আপনাকে সুদ দিতে হচ্ছে কত টাকা? 21 টাকা। বিষয়টা একটু ভালো করে বুঝেন, এই যে 21 টাকা আপনি সুদ দিচ্ছেন, এটা এভাবে 4 টাকারে লিখেন। হ্যাঁ, 4 টাকায় লিখতে আপনার সুবিধা হবে, আপনি বুঝতে পারবেন। 1 বছরের পর আপনি 10% হার সুদে 1 বছর পর আপনি দিতেন কত টাকা? 110 টাকা, কিন্তু আপনি দিতে পারলেন না। আপনি না দেওয়াতে আপনার টাকার পরিমাণ এই 110 টাকার আবার 10% হারে সুদ দেওয়ার পরে, এটা আমি ইন্ডিকেট করি, 110 টাকার আবার 10% হারে সুদ দেওয়ার পরে আপনাকে শোধ করতে হচ্ছে কত? 121 টাকা। তার মানে মনে করেন যে আপনি এটা হচ্ছে 2019 সালে নিলেন। হ্যাঁ, আপনি 20 সালে দিলে দিতেন হচ্ছে 110 টাকা, কিন্তু 2021 সালে আসে আপনাকে দিতে হচ্ছে কত টাকা? 2021 সালে এসে আপনাকে দিতে হচ্ছে কত টাকা? 121 টাকা। তাই আপনি চিন্তা করেন, তাহলে এটা 2019 সালে ধারটা নিলেন, 20 সালে একটা টাকাও শোধ করলেন না, 21 সালে আপনাকে দিতে হচ্ছে কত? 121 টাকা। এই সিম্পল থটটা হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে যৌগিক মুনাফা। তার মানে এখানে যে 10 টাকা সুদ ছিল, এই সুদেরও সুদ দেওয়ার কারণে আপনার 11 টাকা সুদের পরিমাণ হয়ে গেছে, মানে সুদের পরিমাণ 1 টাকা বেড়ে গেছে। ওই 11 টাকা হয়ে যাওয়াতে 2 বছর পর আপনি দেওয়ার কথা 120 টাকা, 10 টাকা 10 টাকা করে, কিন্তু ওই 11 টাকা হয়ে গেছে, ওই যে 10 টাকা সুদ ছিল সেজন্য এটা হয়ে গেছে 11 টাকা। আর 3 বছর পরে দিলে কী হতো? 121 টাকা, মানে 121-এর 10% দিতে হইতো। ঠিক আছে, ঠিক এভাবে আপনি টাকা সুদ করলে এটা হচ্ছে যৌগিক মুনাফা। এখন জ্যাকব বা জেমস এরকম নামের একজন ম্যাথমেটিশিয়ান চিন্তা করলো যে 2 বছর পরে না দিয়ে যদি 6 মাস পরে পরে দেওয়া যায়, 6 মাস পরে দিলে এটা কী হয়? আরও বেড়ে যায়। 6 মাস পরে দিলে ধরেন যে এটা, সাপোজ আপনি ক্যালকুলেটার করলে দেখবেন যে 6 মাস পরে দিলে এটা হচ্ছে 121.75, এরকম একটা অংশ বেড়ে যাবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বাড়বে কেন? 75 বা 25 বা 5 এরকম কিছু একটা বাড়বে। আমি অরিজিন ক্যালকুলেশনটা করি না, এই জন্য আসলে মাথায় থেকে নাই। তো এরকম অংশ বাড়বে কেন? বাড়বে এখানে একটা কারণ আছে। দেখেন, এখানে আপনি 12 মাসের সুদ হিসাব করছেন না, এখন এখানে যদি আরও 6 মাস যোগ করেন, তাহলে 6 মাসের যে টাকাটা হবে সেই টাকা এখানে যোগ হবে না। তার মানে আমি যদি গ্রাফ আকারে দেখাই, মনে করেন যে ছোটো সংখ্যা দিয়ে দেখাই, মনে করেন যে 1 টাকা ছিল, 1 টাকা 1 বছর পরে আপনি দিচ্ছেন হচ্ছে 1.25 টাকা, সাপোজ 25%। এখন 1.25 যেটা দিচ্ছেন, এটা
আপনি এখন এই টাকাটাকে আবার 6 মাস পরে খেয়াল করেন, আপনি এটা 1 বছর না দিয়ে 6 মাস পরে দিলেন। তো 6 মাস পরে দিলে ধরেন যে আপনার দুই বছর অর্ধেক কত 12.5, তার মানে 1.12 ধরেন সাপোজ 1.12। এই 0.12টা আছে না, এই 0.12রও সুদ দিতে হচ্ছে, 0.12রও কী দিতে হচ্ছে, সুদ দিতে হচ্ছে আরও 6 মাসে। এই জন্য আপনার এখানে একটু বেড়ে যায়। তো এই জটিল জিনিসটাকে, এই জটিল ক্যালকুলেশনটাকে সহজ করছে একটা সূত্রের মাধ্যমে। মানে এই জটিল ক্যালকুলেশনটা সহজ হয়ে গেছে মাত্র একটা সূত্রের মাধ্যমে। আর এই সূত্রটাকে আমরা, এই সূত্রের মাধ্যমে যখন আমরা মানগুলো বের করবো, এটাকে আমরা বলবো যৌগিক মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, আচ্ছা এতটুকু কি বুঝতে পারছেন যৌগিক মুনাফা কী জিনিস? যদি বুঝেন তাহলে হচ্ছে ইয়েস লেখেন, তাহলে আমি বুঝবো যে বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে দুইটা সূত্র আমাকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে ওই যে দেখেন এই সুদ থেকে বাড়ছে, এই জন্য এই জায়গাটাকে চক্রবৃদ্ধি বলতেছে। দেখেন মানে সুদেরও সুদ দিতে হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আপনাকে চক্রবৃদ্ধি বলছে। ঠিক, ওকে। তাহলে দেখেন চক্রবৃদ্ধি, প্রথম দুইটা সূত্র থাকবে। এক নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আরেকটা হচ্ছে মূলধন শুধু, চক্রবৃদ্ধি মুনাফা, এটা ডট দিয়ে দিই। আরেকটা হচ্ছে মুনাফা। ওকে, চক্রবৃদ্ধি মূলধনটাকে আপনার সি ধরেছে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্যাটস ওয়াই এখানে সিটা ধরা হয়েছে। ওকে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সি নেওয়া হয়েছে। চক্রবৃদ্ধি মূলধনের পি ইকুয়াল 1+r⁴n। ওকে, আর এই মুনাফাটাকে ধরা হচ্ছে সি মাইনাস পি, মানে পুরোটাকে সি মাইনাস পি ধরছে চক্রবৃদ্ধি মুনাফা। এই দুইটা সূত্র হচ্ছে আপনাকে এখানে ইউজ করতে হবে। তো এখানে প্রতীকী অর্থগুলো কোনটার কি, লাইক হচ্ছে সি ইকুয়াল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, COMPOUND কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এসটি কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে সি, আর ফ্রি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। এগুলো আমি আগেও আলোচনা করছি, লাস্ট 2 ক্লাসে আলোচনা করছিলাম। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ টাইম। দ্যাট মিনস আপনি এটাকে সময়টা ধরে নিতে পারবেন। সো আগে দুইটা ক্লাস করলে হচ্ছে এই সিম্পল জিনিসগুলোতে আমরা ক্লিয়ার হব। আর এই দুটো সূত্র যখন আপনাকে চক্রবৃদ্ধি মূলধন মানে এরকম 2 বছর 3 বছর পরে মোট কত টাকা দিবেন, মোট কত টাকার কথা আসবে, মানে 2 বছর 3 বছর পরে মোট কত টাকা সুদ করবেন, তখন আপনাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু 2 বছর 3 বছর পরে আপনি সুদ কত দিবেন, মানে মোট সুদ কত দিবেন, তখন আপনাকে সি মাইনাস পিটা বের করতে হবে। সো আপনি যদি মুনাফা আপনাকে বের করতে বলে, তার মানে প্রথমে আপনাকে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে মূলধনটা আপনাকে বের করতে হবে। দেন হচ্ছে আপনার মূলধন বের করার পরে যেটা হবে, সেখান থেকে আপনি আপনার বেসিক যে মূলধনটা ছিল, প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল, সেটা বাদ দিতে হবে। বাদ দিলে যেটা পাবেন সেটা হচ্ছে মুনাফা। ওকে, আশা করি সূত্রগুলো বুঝতে পারছেন। সূত্রগুলোতে কোনো প্রবলেম দেখার কথা না। আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে, সূত্রটা আসলে জাস্ট লিখে রাখেন, সি ইকুয়াল পি ইন্টু 1+r⁴n, আর সি ইকুয়াল সি মাইনাস পি। হ্যাঁ, এই সূত্রটাকে যদি আপনি মানে 1% মানে আপনি ধরেন যে সময় টি ধরে আর হচ্ছে বার্ষিক মূল্য সুদের হার যদি আর ধরেন, তাহলে এটাকে আপনি ডাইরেক্ট লিখতে পারেন যে পি সমান 1+r/100 ইন্টু 100⁴n। হ্যাঁ, তো ওই জিনিসটা হচ্ছে আমরা না যাই, আমরা হচ্ছে এই সূত্রতে দিয়ে করবো, কারণ ঝামেলাতে যাওয়ার দরকার নেই, ইজিলি করতে পারবো। সো এই সূত্র পর্যন্ত কি আমরা বুঝতে পারছি কোনটা হবে, একটু কষ্ট করে কমেন্টে জানাই দেন, তাহলে আমি বুঝতে পারবো যে এতক্ষণ যে বক করছি বিষয়টা ক্লিয়ার। ওকে, এই অ্যান্সার কোনটা হবে দ্রুত কমেন্ট করেন। সবাই ডি অ্যান্সার করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। ওকে, দেখেন এখানে পার্সেন্ট দেওয়া আছে, আমি যেটা আপনাদের আজকে 2 দিন ধরে বলতেছি, পার্সেন্ট মানে হচ্ছে আর, যেখানে আপনি পার্সেন্ট পাবেন সেখানে হচ্ছে আর হচ্ছে 3000 টাকায় কথাটা ছিল এখানে, 3000 টাকা বা টাকা জমা রাখেন বা 3000 টাকায় রাখেন, যেটাই হোক, এটা দেখেন আপনি এখানে মূল টাকাটা 3000 টাকা জমা রাখছেন। ওকে, তো 3000 টাকা যখন জমা রাখছে, মুনাফায় 3000 টাকা যখন জমা রাখছে মূল টাকা, এখানে বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম টাকায় বা টাকার থাকে, তখনও আপনি এটাকে ফি ধরে নেবেন, প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরে নেবেন, বা টাকায় বললে পি ধরে নেবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আপনি আর পাইছেন, পি পাইছেন, আপনাকে মূলধন বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি? চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি কম্পাউন্ড অ্যামাউন্ট। ওকে, তা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সি ইকুয়াল পি ইন্টু 1+r⁴ কি এন। এখন আপনার এখানে কিন্তু এনটা মিসিং। এখন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, প্রশ্নে কখনো ডিরেক্ট আপনাকে মাঝে মধ্যে সময় দিবে, মাঝে মধ্যে সময়টা দিবে না। যেমন এক বার্ষিক মানে বার্ষিক, দ্বিবার্ষিক, ত্রিবার্ষিক, এখানে দিবে 1 বছর আনতে, 2 বছর আনতে, 3 বছর আনতে মানে বছর শেষে। ঠিক আছে, তো 1 বছর আনতে বলছে মানে আপনাকে এখানে বুঝতে হবে যে বছর বললে এন, আমি আগে থেকেই আপনাদেরকে গত 2 দিন ধরে বলতেছি, যেখানে বছর বললে সেটা হচ্ছে এন। আর 1 বছর আনতে মানে প্রথম বছর আনতে মানে 1 বছর। ওকে, তাহলে আপনি এখানে যে মানগুলা পাচ্ছেন, আমরা মানগুলা লিখি।
আপনি পি সমান পাচ্ছেন হচ্ছে 3,000 টাকা, ওকে। আর হচ্ছে আর সমান পাচ্ছেন হচ্ছে 10%। তো পার্সেন্টটাকে আমরা কী লিখতাম, নিচে 100 দিতাম, বেশ মানে লাস্ট 2 দিন এটাই করে আসতেছি, পার্সেন্ট মানে 1/100, আমরা এটা অনেকবার আলোচনা করছি। আর হচ্ছে আপনার এন সমান হচ্ছে 1 বছর অন্তে মানে 1। তো সো আপনি মানগুলো এখানে সেট করেন, 3,000 1 প্লাস আর এর মান হচ্ছে আপনার কত, 10%, 10% মানে 10/100, আর হচ্ছে এর মানে হচ্ছে 1। ওকে, কাটাকাটি করেন 1/10। এবার আপনি যদি এটা লসাও করেন, লসাও করলে হচ্ছে উপরে 10 প্লাস 1, তো যোগ করলে হচ্ছে দেখেন 3,000 ইন্টু উপরে হচ্ছে 11, নিচে হচ্ছে 10, কাটাকাটি করেন, তাহলে 11 আর 3 গুণ করেন আগে, 3×11 কত 33, আর সাথে আছে 2টা শূন্য, তার মানে 3,300 টাকা। ওকে, তাইলে আপনি এক বছর পর এই 3,000 টাকার পরিবর্তে আপনি সুদ করবেন কত টাকা, 3,300 টাকা। ঠিক আছে, এই অঙ্কটা খুবই সহজ ছিল, অঙ্কটা আশা করি আমরা বুঝতে পারছি। আপনি এখানে কষ্ট করে মান খোঁজার দরকার নাই। তো দেখেন আপনার কাছে পার্সেন্ট আছে, পার্সেন্ট থাকলে সেটা হচ্ছে আর, দেখেন বছর দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এন। এত টাকার কথাটা থাকলে আমরা এটাকে কী বলি, পি বলি। যদি টাকার থাকে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, ওকে। তো পি, সো আপনাকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে কম্পাউন্ড অ্যাবাউট, তার মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সি। সো আপনি যে সূত্রটা জানেন অ্যাজ ইউজুয়াল সিটা লিখবেন। এখানে ক্যালকুলেশনের একটা পার্ট আছে, এটা ভালো করে দেখেন, যারা পারি তারা কমেন্টে অ্যান্সারটা জানাই দিব। আর ক্যালকুলেশনের জন্য কী করতে হবে এটা আমি একটু বলে দিব। এখানে একটা বড় ক্যালকুলেশন আসে, 1 প্লাস আর হোল টু দি পাওয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে না? খুব কমন একটা সূত্র, কমন একটা মান, ওকে। তো আপনাকে প্রথমে পি সমান আমরা কত পাইছি, 8,000 টাকা লিখে ফেলি। তারপর হচ্ছে দেন হচ্ছে আপনার আর হচ্ছে আপনার 10%, 10% মিনস হচ্ছে 1/10, 10/100, সরি 10/100, এটা রেখে দিবেন। হ্যাঁ, কাটাকাটি এখানে করার দরকার নেই, কারণ জিরো যেহেতু আছে উপরে কাটাকাটি করতে সুবিধা হবে। আর এন হচ্ছে কত বছর, 3 বছর। আর আপনাকে তো বের করতে হচ্ছে সি ইকুয়াল হোয়াট। সো আপনি মানগুলো এখানে বসান, 8,000 টাকা আমি বসালাম, 1 প্লাস 10/100, আর হচ্ছে এন হচ্ছে 3। এই প্রবলেমটা হয় এখানে, দেখেন কাটাকাটি করলাম, ঠিক আছে, 8,000। তো লসাগু করলে কী হয় দেখেন, লসাগু করলে হচ্ছে 10 যোগ 1 হোল টু দি পাওয়ার 3। এই প্রবলেম পরের লাইন থেকে আপনাকে ফেস করতে হবে। উপরে কত 11, নিচে কত 10। তো 11-এর উপর দেখেন আছে, এটা একটা লাইন লিখি, 11-এর উপরও 3 আছে, 10-এর উপরও 3 আছে। তো সো আপনি কী করবেন দেখেন, আমি একটু ডান দিকে লিখি, নিচে সম্ভবত জায়গা নেই। আর 8,000 লিখলাম, গুণ 11-এর উপর 3 আছে, তার মানে 11 কয়বার হবে, 3 বার হবে, 11 গুণন 11 গুণন 11। আর নিচে 10 কয়বার হবে, 3 বার, 10-এর উপরও 3 আছে, ওকে। এখন আপনি যদি কাটাকাটি করেন, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, মানে 3টা কাটলে নিচেও 1 যেহেতু আর হিসাব করার দরকার নেই। এখন পরীক্ষা হলে তো আসলে এত বড় গুণটা পসিবল হয় না, ঠিক আছে না? এত বড় গুণটা করা পসিবল হয় না। যে 11 আমরা জানি যে 2টা 11 গুণ করলে হচ্ছে 121, আর 121 আর 11 গুণ করলে কত, এটা একটা আপনাকে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে 1331, ওকে। এই গুণটা আপনাকে একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই 1331 যদি আপনি গুণটা মুখস্থ রাখতে পারেন, দেখেন 11-11-121, এটা আমরা কষ্ট করে মুখস্থ করছি। এখন আর 3টা 11 গুণ করলে 1331, এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক করবেন তার 80% মান এরকম থাকবে, যেখানে 11-11-11 অথবা 21-21-21 থাকবে। তো এই দুইটা মান কষ্ট করে মুখস্থ করে রাখলে পরীক্ষার হলে আপনি 1 সেকেন্ডে কাজটা করতে পারতেছেন। এখন 1331কে আপনি 8 দিয়ে গুণ করেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে গেল। 8 একে 8, তারপর হচ্ছে 3 8 24 4 হাতে আছে 2, 3 8 24 26 6 হাতে আছে 2, 8 1 8 8 10, 10,648, ওকে। তো অঙ্কটা খুব সহজ হয়ে গেল না? ইজিলি আপনি অ্যান্সারটা করতে পারলেন, ইজিলি আপনি অ্যান্সারটা পেয়ে গেলেন। তাহলে আপনার উত্তর হলো কত, 10,648। তাহলে আপনার সেই গল আপনি পাচ্ছেন কত, 10,648। এই অঙ্কটা কি বোঝা গেছে, ক্যালকুলেশনটা কি বোঝা গেছে? পরের অঙ্কটা একটু অ্যান্সারটা কমেন্টে দেখি, দেন আমি অঙ্কটা এক লাইনে করে দিব। পরীক্ষার হলে আপনি কীভাবে করবেন, এত বড় অঙ্ক এক লাইনে কেমন করবেন সেটা আমি দেখাই দেবো এখন। এই ক্যালকুলেশনটা যদি মাথায় ঢুকাইতে পারেন, যত বড়ই অঙ্ক হোক না কেন আপনি করতে পারবেন ইজিলি। দেখেন, আচ্ছা এই অঙ্কটা দেখেন, 19,965 কেমনি হয় দেখেন। আপনার কাছে আছে কত পার্সেন্ট, হচ্ছে 10%, আর বছর কয়টা আছে, 3টা, তার মানে এই সংখ্যাটা 3 বার হবে। এই সংখ্যাটা যদি 3 বার হয়, দেখেন 3 বার হলে আপনার শূন্য কয়টা আসতেছে, 3টা আসতেছে। তাহলে এই 3টা যদি আসে, নিচের একের কোনো দরকার আছে?
সো আপনি যেটা করবেন এখানে যত পার্সেন্ট থাকবে মানে এরকম 8%, 10% আগের সংখ্যার সাথে এক যোগ করে দিবেন, এই সংখ্যাটার সাথে এক যোগ করবেন, তাহলে 10% আছে এক যোগ করলে কত হয় 11। আর 11 করার পরে এখানে যত বছর থাকবে ততবার গুণ করবেন, 3 বছর আছে 3 বার গুণ করেন। গুণ করার পরে আপনি যেটা করবেন, গুণ করার পরে এখানে যত হাজার টাকা থাকবে যদি এগুলো পরে শূন্য থাকে, যদি শূন্য থাকে, আমি জানি 99.99% ক্ষেত্রে শূন্য দিবে, 99.99% ক্ষেত্রে। যদি কখনও আপনাকে প্রশ্নকর্তা স্থিরই করে যে এটার অ্যান্সারই আপনাকে করতে দিবে না, উনি সিলেক্টিভ দিয়ে ধারণাই করে যে পরীক্ষার হলে 90% স্টুডেন্ট আমি অ্যান্সার করতে দেবো, তখন হচ্ছে এখানে নাম্বার দিয়ে দিবে। বাট মোস্ট অফ টাইম আপনাকে 3টা জিরো দিবে বা 2টা জিরো দিবে, মানে যতগুলো জিরো নিচে আসবে ততগুলো জিরো এখানে থাকবে, সহজ কথা। এটাই হচ্ছে বাই টেকনিক, এটাই হচ্ছে বিষয়। এখন দেখেন যতগুলা এখানে যতগুলো বছর থাকবে ততগুলো শূন্য বাদ দিবেন, তাহলে এখানে 3টা বছর ছিল 3টা শূন্য বাদ, তাহলে এখানে আপনার নাম্বারটা আসছে কত 15। দেখেন একজ্যাক্ট 15, টেকনিকটা বুঝেন ভালো করে। এখানে যত পার্সেন্ট থাকবে তার সাথে এক যোগ করবেন, এটা হচ্ছে টেকনিক। হ্যাঁ, এটা টেকনিকটা দিচ্ছি, এটা সুপার টেকনিক ধরেন। দেখেন এইখানে যত পার্সেন্ট থাকবে তার সাথে এক যোগ করবেন। ওকে, 10% আছে এক যোগ করছি, করার পরে যত বছর থাকবে ততবার গুণ দিবেন, যত বছর থাকবে ততবার গুণ দিলাম। আর এখানে যতগুলা দেখেন যত বছর থাকবে ততগুলো শূন্য বাদ দিবেন, 3 বছর ছিল 3টা শূন্য বাদ, তাহলে আর নাম্বার হইলো কত 15, এই 15টা বসালেন। এখন আমি যেটা বললাম যে 11, 11, 11 অথবা 21, 21, 21 গুণফলটা আপনি জানেন, তাহলে এটা গুণফল আপনি কত জানছেন 1331, ঠিক আছে, সাথে 15 গুণ করেন, তাহলে 19,965। ওকে, তাহলে আপনার অ্যান্সার হবে 19,965। এই দেখেন অঙ্কটা আমি কয় লাইনে করছি, 1 লাইন। আপনি তো পরীক্ষার হলে তো এটা আপনি 1331 মনে মনে জানেনই, আপনি 1331 লিখে দেবেন, এটা গুণ করলে 19,965 হবে। ওকে, মানে যা কিছু করেন না কেন অঙ্কগুলো হচ্ছে যদি আমরা একবার বুঝি তাহলে ইজি হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। 3 বছরের সুদ কত, ঠিক আছে। অ্যান্ড সেম প্রশ্নটা আপনাকে বললো যে 3 বছরের সুদ কত, তার মানে আমরা চক্রবৃদ্ধি মুনাফাতে চলে গেছি, মানে আমরা হচ্ছে প্রথম পার্টটা এটা আমরা করে ফেলছি, এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাতে গেছি। সেম প্রশ্নটা প্রশ্নের হালকা একটু চেঞ্জ হলে সেটা হলো যে সুদ কত আপনাকে জিজ্ঞাসা করলো, তো যখন সুদ কত বললো তখন আপনি অ্যান্সারটা কীভাবে দিবেন, ভেরি সিম্পল, আপনার কাছে যে মানগুলো আছে সেই মানগুলো দিবেন। আর সুদ যদি বের করতে হয়, সুদ বের করার যে সূত্রটা সেটা আমরা কী পাইছি, দেখেন সেটা আমরা পাইছি যে সুদ কত, সেটা হচ্ছে সি মাইনাস ফি। আমরা পাইছি এটা যে চক্রবৃদ্ধি মুনাফা যদি বের করতে পারে সেটা সি মাইনাস ফি বের করতে হয়। ওকে, তো আমরা সি এর সূত্র কি জানি, দেখেন আমরা এখানে লিখবো যে সি মাইনাস ফি, তা আমরা সি সমান কি জানি, সি ইকুয়াল ফি ইন্টু 1 প্লাস আর হোল টু দি ফর এন। ওকে, তো এই জায়গাটার মান তো আমরা বের করছিলাম হচ্ছে 19,965, তাই না, 19,965 বের করছিলাম না। দেখেন এটা কিন্তু আপনি বের করছেন, আপনি অঙ্কটাতে ডিটেলস লিখবেন, ঠিক আছে। আগে অঙ্কটা বোঝেন, 19,965 যখন বের করছেন তাহলে আপনার পি, দেখেন এখানে পি আসল যেটা সেটা হচ্ছে আপনার 15,000 টাকা, তাহলে আপনি 19,965 থেকে 15,000 বাদ দেন, বাদ দিলে হচ্ছে 3টা শূন্য বাদ আছে, তার মানে হচ্ছে 5, 6, 9, 3টা সংখ্যা বসে যাবে, 3টা শূন্য, তারপর 9 থেকে 5 গেলে হচ্ছে 4, 1 থেকে 1 গেলে 0, 4,965 টাকা। তার মানে সে যদি কোথাও থেকে ধার নেয়, কোথাও থেকে 15,000 টাকা ধার নেয়, 3 বছর পরে শুধুমাত্র 15,000 টাকার জন্য সুদ দিতে হবে 4,965 টাকা, শুধু সুদের পরিমাণ। আচ্ছা, এই অঙ্কটা কি বুঝতে পারছেন বলেন তো, এই অঙ্কটা বুঝতে পারছেন কি? দেখেন প্রথম প্রশ্নটা যেটা করছি সেটা হচ্ছে 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মুনাফা কত। তো যেটা আপনি করবেন, আপনার কাছে পার্সেন্ট দেওয়া আছে, মানে সেটা হচ্ছে আপনার আর। সো আপনি আচ্ছা এটা আপনি আর ধরেন, ওকে ফাইন, এটা আর 1,000 টাকার দিলে এটা কি হয়, পি হয়। আর তো আমরা 3 দিন ধরে এটা বোঝাচ্ছি, বছর বললে এন, ওকে ফাইন। চক্রবৃদ্ধি মুনাফা, তার মানে আপনাকে সি মাইনাস পি বের করতে হবে। দেখেন অঙ্কটা প্রথমে সি মাইনাস পি আপনাকে বের করতে হচ্ছে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে 10%, 2 বছর আনতে 1,000 টাকা। আমরা যদি আগের শর্টকাট অনুযায়ী সিটা বের করতে যাই, তাহলে সি মাইনাস পি এর জন্য প্রথমে আপনাকে সি বের করতে হবে। মুনাফা যদি বের করেন সি মাইনাস পি, তো প্রথমে আপনার সিটা বের করতে হচ্ছে, তাই না। আচ্ছা, সি বের করার জন্য আমরা যেটা টেকনিকটা অ্যাপ্লাই করছি, টেকনিকটা অ্যাপ্লাই করে দেখি। দেখেন 10%, তার মানে 10 আর 2 যোগ করলে কত হয়, 11 হয় না, তাহলে 2 বছর, তার মানে 11 কয়বার হবে, 2 বার হবে 11। দেখেন শর্টকাটটা দেখাই, 10-এর সাথে 1 যোগ করলে 11, তো 2 বছর আছে মানে 2 বার, তাহলে 2 বছর মানে এখানে 2টা শূন্য বাদ যাবে, যত বছর ততগুলো শূন্য বাদ যাবে, তার মানে 2 বছর মানে 2টা শূন্য বাদ গেছে, তার মানে আছে 10। ঠিক আছে, 11, 11, 121। আমরা যেটা জানি
সেটা হচ্ছে আমি আপনাকে বলছিলাম যে 11 গুণ করা শিখেন। 11 গুণ করলে কত? 121। 121-এর সাথে 10 দিয়ে যখন গুণ দিচ্ছেন, এই গুণটা খুব সহজ। 121-এর সাথে যাই হবে 10 দিয়ে গুণ করলে শেষে একটা সংখ্যা বসে দিবেন। 121 শেষে একটা শূন্য, 1210। তার মানে আপনার সিটা হচ্ছে কত? 1210, ঠিক আছে। তো চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, তো সি হচ্ছে 1210 আর মাইনাস পি হচ্ছে কত? 1000। তার মানে কত? 210। ম্যাজিক না? পরীক্ষার হলে এত কাহিনী তো লেখার দরকার নাই, তাই না? আগে কিন্তু অনেক বিশাল কাহিনী দেখাইছি, বাট এখন হচ্ছে আরও শর্টকাট হয়ে গেল বিষয়টা। আচ্ছা, এটা কি ক্লিয়ার? এটা কি ধরতে পারছেন? বলেন তো একটু। সেম প্রশ্নটা যদি এরকম আসে যে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য, মানে শেষ যে টপিকটা, ও সরল মুনাফার মধ্যে পার্থক্য, সরল মুনাফার মধ্যে পার্থক্য, সরল মুনাফার মধ্যে পার্থক্য কত? যদি চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য কত বলে, তখন সেটা কীভাবে করবেন? দেখেন, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে কত? 121 ছিল, তাই না? আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা তো আমরা পাইছি, ঠিক আছে না? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা গতকালকে শিখছিলাম সরল মুনাফা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এতটুকু আমরা ক্লিয়ার। চক্রবৃদ্ধি মুনাফা, দেখেন পরীক্ষার হলে এত বিশাল অঙ্ক করার টাইম আছে কি, এই জন্য শর্টকাট শিখেছি। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমরা যেটা শিখছিলাম, সরল মুনাফা যেটা শিখছি, সরল মুনাফা আই সমান পি আর এন। এটা কিন্তু গত 2 দিন ধরে এই জিনিস নিয়ে অনেক মারামারি করছি। তাহলে পি এর মান কত আপনার? পি এর মান ছিল আপনার 1000 টাকা, আর হচ্ছে কত আপনার 10%, তার মানে 10/100, আর এন হচ্ছে কত? 2। ওকে, কাটাকাটি করেন, এখানে 100 হবে। আচ্ছা, তারপর হচ্ছে এই শূন্য কাটেন, তাহলে 100 দুগুণা কত? 200। তো বলছে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য কত? সুতরাং পার্থক্য সমান, দেখেন এই 210, পার্থক্য মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবেন। তাহলে আপনার কাছে দুইটা মান আছে, একটা হচ্ছে 210 আর একটা হচ্ছে 200। সরল মুনাফা তো আমরা গত 2 দিন আলোচনা করছি, তাই না? তাহলে 210 মাইনাস 200, দেখেন অঙ্কটা কত সহজ। 210 মাইনাস 200 দেন হচ্ছে আপনার কত? 10। আচ্ছা, এইটা কি আমরা বুঝতে পারছি? বলেন তো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমার জন্য। দেখা হবে পরবর্তী কাছে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।